রাষ্ট্রের স্বাধীনতা বড় স্বাধীনতা না, আপনার স্বাধীনতা হচ্ছে বড় স্বাধীনতা। আবু সাইদের হাত এটা অনেক অনেক বড়। আমার দৃষ্টিতে সবচেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমান। দেখেন, আমি একজন ফুল টাইম হাজব্যান্ড। মুসলমান হওয়াটা যথেষ্ট না, অ্যাকচুয়ালি কোনো সংগ্রামে উপস্থিত ছিলেন না, শুধুমাত্র ভাষণ দিয়ে অবিসংবাদিত নেতা হয়েছে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আমি আমি আপনাদের সবাইকে এই কারণে ধন্যবাদ দিতে চাই যে আমার মতন একজন লেখকের জন্য আপনারা এখানে এসছেন। আই ট্রুলি মিন ইট। আই ফিল ডিপ গ্র্যাটিটিউড। আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি সত্যি মনে করি যে আমি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি রাস্তাঘাটে, এর এক ভাগ ভালোবাসা যদি একজন মানুষ পান তার জীবনে, আই উড কনসিডার যে তার জীবনটা সার্থক। এই ভালোবাসা আপনারা দোয়া করবেন যেন এই ভালোবাসার লায়ক আমি হতে পারি, যেন আমি ভবিষ্যতে ওই ডেসপিকেবল এখানে একটা কথা বলার প্রয়োজন যে আমি অনেক জায়গায় খেয়াল করেছি যে আমার প্রসঙ্গে এবং আমাদের সবার প্রসঙ্গে কথা বলতে গেলে একটি অতিরঞ্জন হয়। এই অতিরঞ্জন হচ্ছে কি যে আমরা সবাই মিলে যা করেছি, আর এর তুলনায় আবু সাইদের হাত এটা অনেক অনেক বড়, এটা কোনো তুলনা হয়। এবং আমি আসলেই মনে করি যে আবু সাইদের সাথে আমাদের নাম উচ্চারিত হওয়াটা ঠিক না। তারা যেই আত্মত্যাগ করেছেন তাদের জন্যই আজকে আমি এখানে দাঁড়াতে পারছি। বাংলাদেশের ছাত্র জনতা যদি তারা এই আত্মত্যাগ না করতেন তাহলে আমরা আছি, অন্তত আমি এবং জিয়া ভাই এখানে, ফায়েজ ভাইও এখানে দাঁড়াতেই পারতাম না। আমি সত্যি আমি এটা বলার জন্য বলছি না, I'm absolutely thankful to you all. অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সবার কাছে আমি একটা কারণে ক্ষমা চাইছি যে আমি অনেককে বলেছি যে আপনাদের সাথে দেখা হবে, কথা রাখতে পারিনি। আমি এই চরিত্রের মানুষ না, কিন্তু আমি আসলেই পারিনি। আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার বক্তব্যর প্রথমে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমি বক্তব্য ছোট করতে চাই আর প্রশ্নোত্তর বেশিক্ষণ দিতে চাই। দেখেন, আমি একজন ফুল টাইম হাজব্যান্ড। যারা আপনারা অভিজ্ঞ হাজব্যান্ড তারা জানেন যে আমরা কিন্তু কথা বলতে স্বচ্ছন্দ না, কিন্তু প্রশ্নোত্তরে স্বচ্ছন্দ। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমি প্রথমেই একটা দার্শনিক প্রশ্নের কথা বলবো যে আমি কে। এটা আমাদের সবার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কে। এখন আমার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অনেকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। যেমন ধরেন, আমি একজন পিতা, আমি বাংলাদেশি, আমি হিন্দুস্তানি মুসলমান, আমি বাঙালি এবং আমি অস্ট্রেলিয়ান। এই প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা যে উপাদান আমার পরিচয়, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কোনোটাকেই কখনোই অস্বীকার করি না। কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ইন্টারাক্ট করি সমাজের মধ্যে, আমাদের একটা অজুহাতের প্রয়োজন হয় যে আমি আপনার সাথে সংযুক্ত হতে চাই, আমি আপনাদের সবার সাথে সংযুক্ত হতে চাই, সেজন্য একটা সম্প্রীতি তৈরি করতে চাই, এবং সেজন্য আমাদের কিছু অজুহাতের প্রয়োজন হয়। এই অজুহাতের যে প্রয়োজন, এটা কিন্তু সব সময় সবকালে ছিল, এবং এই প্রয়োজন থেকেই আমরা আমাদের যে পরিচয়, সেই পরিচয় থেকে আরও বড় স্ফেয়ারে চলে আসি। এখন আমাদের যে জাতীয়তাবাদের উদ্ভব কিংবা ধর্ম এই প্রশ্নটার উত্তর দেয় যে আমাদের যে একের সাথে অপরের যে পরিচয়, যে সম্প্রীতি, যে সদ্ভাব, এর অজুহাত প্রয়োজন, এবং সেইখানেই এই আমাদের পরিচয়বাদী জাতীয়তাবাদের প্রসঙ্গ আসে।
এখন আমার জীবনের কিছু রিমার্কেবল মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। একজন হচ্ছেন দীপেশ চক্রবর্তী। তো আমি ওনাকে চাচা ডাকি এবং উনি আমাকে সন্তানের মতন স্নেহ করেন। এবং উনি একসময় ক্যানবেরা ছিলেন, আমি ক্যানবেরায় থাকি, এবং উনি প্রতি বছর আসেন এবং ওনার সাথে কথা বললে বিভিন্ন ব্যাপারে ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়। তো ওনার সাথে মানে উনি কিন্তু চমৎকার মানুষ এবং বাংলাদেশের মানুষের প্রতি তার যে আচ্ছা, আপনারা দীপেশ চক্রবর্তীকে চেনেন তো? মানে উনি খুব নাম করা মানুষ, উনি একজন ঐতিহাসিক এবং আমার বিচারে ভারতবর্ষের সবচেয়ে লিডিং একাডেমিকদের মধ্যে যদি 10 জনের একটা লিস্ট করা হয়, উনি তার মধ্যে থাকবেন। উনি এতটাই বিখ্যাত। কিন্তু ওনার সাথে কথা বললে আপনার মনে হবে যে একদম মাটির মানুষ। তো ওনার সাথে কথা বলে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষের সাথে কথা বলে আমার সবসময় মনে হয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে, যে তাদের একটা ধারণা হচ্ছে যে একজন হিন্দু এবং একজন মুসলমান, এই যে উভয়ের মাঝে একটা সম্প্রীতির একটা স্পেস তৈরি হবে, সেই জায়গাটা সেকুলার একটা জায়গা হতে হবে। অর্থাৎ আমরা ধরেন আপনি একজন হিন্দু এবং আমি একজন মুসলমান, এবং আমি যে আপনার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি করব, এর জন্য আপনাকে এবং আমাকে উভয়কে বাঙালি হিসাবে হাজির হতে হবে। অর্থাৎ যেই অজুহাতের কথাটা আমি বললাম, সেই অজুহাতটা এখানে হচ্ছে গিয়ে বাঙালি। আমি এই প্রবণতা বহু মানুষের মধ্যে দেখেছি এবং এর কারণও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা কিভাবে তৈরি হলো। আমি প্রশ্নটা করি এই কারণে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ আবিষ্কার হলো আমাদের দেশে 60-এর দশকে, এর আগে তো 700 বছর ধরে মুসলমান এবং হিন্দু একই সাথে থেকেছে, তাদের কেন এই প্রয়োজনটা বোধ হয়নি? এবং এই জায়গায় এসে আমার যে কনক্লুশন সেটা হচ্ছে কি, যে আমরা সবাই বাঙালি মুসলমান এবং হিন্দুর মাঝে যে একটা সম্প্রীতির যে প্রবণতা অলরেডি আছে, সেই প্রবণতাটা আমরা কখনো গ্রাহ্য করি না। আপনার কিন্তু একটা সেকুলার স্ফেয়ারে গিয়ে হিন্দুর সাথে সদ্ভাব তৈরি করতে হয় না। মুসলমান ধর্মেই এটা আছে, হিন্দু ধর্মেই এটা আছে। মানুষের স্বভাবই হচ্ছে কি এটা, এবং মানুষের একটা প্রবণতা আছে, মানুষের একটা প্রতিভা আছে আরেকজন মানুষের সাথে সদ্ভাব তৈরি করার। এই সদ্ভাবটার এই প্রবণতাকে আমরা অগ্রাহ্য করে 60-এর দশকে আমরা বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় বাংলাদেশে। এবং এই যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব, সেটা কেন হলো? অর্থাৎ 1947 সালে যখন আমরা পাকিস্তান হলাম, তখন এখানে আমরা বাংলাদেশের যারা লিটারেটি ক্লাস, অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটির কাছে শিক্ষিত মানুষ, তারা মনে করলেন যে তাদের পরিচয় মুসলমান হওয়াটা যথেষ্ট না। মুসলমান হওয়াটা যথেষ্ট না, কারণ আপনাকে সবসময় মনে করতে হবে যে আমি উর্দুওয়ালাদের চেয়ে আলাদা। এই যে চাহিদা, এই চাহিদার থেকে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয়। অর্থাৎ এবং আরও অনেক এলিমেন্ট আছে। একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে গিয়ে যে সেই সময়কার যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, তাদের যে চাইল্ডহুড মেমোরিজ, এটা হেভিলি ডিপেন্ডেন্ট অন কলকাতা। অর্থাৎ কলকাতার সিনেমা তারা দেখেন, কলকাতার বই তারা পড়েন, এবং তাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এদের মতো হতে হবে এবং এদের মতো হওয়ার চাহিদা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের লিভড এক্সপিরিয়েন্স। আমি মনে করি, আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে বিভিন্ন লিটারেচার পড়ে, বিভিন্ন কথা বলে অনেকের সাথে, যে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে একটা ঐতিহাসিক গ্লানি আছে। সেই গ্লানিটা তারা বোঝে যে শ্রেণী প্রথা এটা ঠিক না, এটা তারা বোঝেন, এবং এটার একটা ঐতিহাসিক গ্লানি তাদের মধ্যে আছে। এবং এই গ্লানিটার যে প্রশমন, সেটার সম্ভব হয় 1920s-এ, যে তারা মনে করেন যে মানুষ ডিক্লাসড হয়ে যাবে, এবং এই আইডিয়াটা হেভিলি ডিপেন্ডেন্ট অন লেফট লিনিং আইডিয়াস। এবং সেখান থেকে তাদের বামপন্থার প্রতি তাদের যে আগ্রহ, তারা কিন্তু মানে সত্যিকার অর্থে খালেস দিলে তারা মনে করেছেন যে মানুষ ডিক্লাসড হবে, এবং ডিক্লাসড হওয়ার জন্য, এবং আমরা
পূর্ববঙ্গের মুসলমানরা মনে করেছেন এইটা হচ্ছে কি আমাদের রাস্তা। কিন্তু এই কাজ করতে গিয়ে যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয়, জাতীয়তাবাদ কিন্তু পরিচয়ের চেয়ে অধিক। আপনার পরিচয় বাঙালি, এটা আমি কখনোই অস্বীকার করতে বলছি না, কিন্তু জাতীয়তাবাদের মধ্যে আরো অনেক এলিমেন্ট আছে, এবং সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে কি রাজনৈতিক। এবং এই রাজনৈতিক এলিমেন্ট কে, এই এলিমেন্টটাকে সবচেয়ে কি বলবো, এমবডিমেন্টটা কি এই জিনিসের, এই চাহিদার, এই বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশের মানুষদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছেন গিয়ে এই যে বাঙালি জাতীয়তাবাদের যে চাহিদা, যে বাঙালি জাতীয়তাবাদের যে আকর্ষণ, তার এমবডিমেন্ট হচ্ছেন গিয়ে শেখ মুজিবুর রহমান। এবং আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, এটা আপনারা সবসময় মনে রাখবেন, যে আপনি যা বলেন, আপনার যে মেসেজ, এই মেসেজের যদি 50% গুরুত্ব হয়, বাকি 50% হচ্ছে কি আপনি কে। অর্থাৎ একটা হারামি কিসিমের লোক যদি ভালো কথা বলে, আপনি কিন্তু সেই কথাটা শুনবেন না। হ্যাঁ, এখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যেই আদর্শের কথা মানুষকে বলেন, সেই আদর্শ আপনার লিভড এক্সপিরিয়েন্সের মধ্যে থাকতে হবে। এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলুন, সবচেয়ে আমার দৃষ্টিতে, আপনারা আমার সাথে একমত হওয়ার প্রয়োজন নেই, আমার দৃষ্টিতে সবচেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমান। এর কারণটা কি? এর কারণটা কি? কারণ হচ্ছে কি, আমি সত্যিকার অর্থে আর কোনো নেতার কথা জানি না পৃথিবীতে, যিনি অ্যাকচুয়ালি কোনো, ধরেন জাতীয়তাবাদী নেতার কথা জানি না পৃথিবীতে, যিনি অ্যাকচুয়ালি কোনো সংগ্রামে উপস্থিত ছিলেন না, শুধুমাত্র ভাষণ দিয়ে অবিসংবাদিত নেতা হয়েছে। না, দিস আর ফ্যাক্টস, আমি কিন্তু বানিয়ে বলছি না। কারণ আপনি খুব খেয়াল করে দেখেন যে উনি কি 71 সালে উপস্থিত ছিলেন না, এই মানে, এবং ওনার যে কথা এবং ওনার যে চাহিদা, এবং রাইট, এবং উনি যখন ক্ষমতা পেয়েছেন তখন উনি একজন স্বৈরশাসকে পরিণত হয়েছেন, এবং ওনার অপশন ছিল স্বৈরশাসক না হওয়ার, এবং সেটা তিনি হয়েছেন স্বেচ্ছায়, বাদশাহ কায়েম করেছেন। এবং এই ধরনের মানুষকে যখন আপনি একটি আদর্শবাদের, বাঙালি জাতীয়তাবাদ এক ধরনের আদর্শবাদ, এই আদর্শবাদের যারা যদি আপনি পোস্টার বয় করেন, তখন আপনি যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনি ভুল মেসেজিং দেন। আমাকে যদি আপনি বলেন যে সালাফি ইসলামের মেসেজিং করতে, আমি যদি সেটা করা শুরু করি, সেটা যত ভালো কথাই হোক, আপনারা কেউ সেটা গ্রাহ্য করবেন না। কেন? কারণ আমি সালাফি ইসলাম আমি পালন করি না। অর্থাৎ আমি নামাজ কায়েম করি, আমি একজন মুসলমান, কিন্তু আমি ওই দ্যাট পার্টিকুলার যে ফিলসফি, সেই ফিলসফির সাথে আমার জীবন যাপনের কোনো সম্পর্ক নেই। তাই আপনি আমাকে অবশ্যই, এবং মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। প্রতিটা মানুষ খুব ভালো করে বোঝেন যে একজন মানুষ কি, তার লিভড এক্সপিরিয়েন্স কি, আর সে কি বলে। যখনই এখানে পার্থক্য আসবে, আপনাকে সেই মানুষটি অগ্রাহ্য করবে। বাঙালি জাতীয়তাবাদের সবচাইতে বড় সমস্যা গত 15 বছর আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে কি দি আদারিং হচ্ছে কি এরকম, যে একটা খুব ছোট গ্রুপের মানুষ, শেখ হাসিনা, এই ধরনের একটা দুর্বৃত্ত পরায়ণ একটা গ্রুপ অফ পিপল, যারা অ্যাবসলিউটলি, যারা সার্বক্ষণিকভাবে মিথ্যা কথা বলছে। এবং শেখ হাসিনা এমন একজন মানুষ, উনি যদি বলেন যে আজকে শনিবার, আমি ওটাও বিশ্বাস করি। কারণ আমি আসলে মনে করি না যে উনি ওনার অন্ততপক্ষে শেষ 15 বছরের জীবনে, মানে অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স, উনি কোনো একটা দিন একটাও মিথ্যা কথা বলেন না। এরকম কোনোদিন আমার মনে হয় যায় না। অ্যাবসলিউটলি প্যাথোলজিক্যাল লাই। এবং
যেই সত্যটা হচ্ছে কি একদম আমাদের সামনে উদ্ভাসিত, সেটা হচ্ছে কি যে বাঙালি জাতীয়তাবাদের যেই পলিটিক্যাল বয়া, সেটা বিভিন্ন কারণে প্রবলেম্যাটিক। প্রথম কারণ হচ্ছে কি, বাঙালি জাতীয়তাবাদে বলা হয় যে আমরা বাঙালি, কিন্তু এর যে তাদের যে ক্ষমতার যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে কি এমন এক গ্রুপ অফ পিপলকে নিয়ে, তাদের জীবনে সেই জাতীয়তাবাদের কোনো আমি প্রমাণ কিংবা প্রয়োগ দেখি না। যেমন ধরেন বাংলাদেশের যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু আপনারা যারা অনেকেই বয়স কম, কিন্তু আপনারা আসলে অনেকেই জানেন না যেটা, যে ধরেন 90s-এ 80s-এ যারা সব সময় বাঙালি বাঙালি করতে করতে একদম মারা যেত, তাদের নিজেদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ, এবং তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করলে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের কথা হচ্ছে যে, এবং যারা বাঙালি নন, অর্থাৎ ধরেন বিএনপি, জামাত ইসলামী, যার দাড়ি টুপি আছে, হ্যাঁ, যাদের তাদের মানে এদেরকে তো তারা সোয়াহিলি বাঙালি মনে করেন না, তাই না? এই গ্রুপ অফ পিপল মানে কোনো অধিকার নেই, তার এই গ্রুপ অফ পিপলকে যা ইচ্ছা তাই করা যায়। সব আমি ধর্ম আনতে চাই না এখানে, বাট আই গেট ইউর পয়েন্ট এন্ড ইউর রাইট। হ্যাঁ, এখন এই যে আদারিংয়ের কারণে কি হয়েছে, যে সমাজে অ্যাকচুয়ালি যে বাঙালি জাতীয়তাবাদ যা করতে চেয়েছে, অর্থাৎ সমাজের মানুষকে একাট্টা করা, সেটা করতে ব্যর্থ হয়েছে এবং বাঙালি জাতীয়তাবাদ ফেল করেছে। এটা হচ্ছে রিয়ালিটি, যে অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট ইট হ্যাজ ফেইল। এবং কেন ফেল করেছে? কারণ দেখেন, এই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে মানুষের সাথে মানুষের সদ্ভাব, এই সদ্ভাব, এই ভালোবাসা, এই সম্প্রীতির জন্য কিছু ভ্যালুজ লাগে। সেই ভ্যালুজের মধ্যে আমি সবসময় সবাইকে বলি, দেখেন আপনি কেমন মানুষ, আমি এটা কখনোই আপনার ডিগ্রি দিয়ে মাপি না। টু মি ইট ইজ ইররেলেভেন্ট। আপনার কতগুলো ডিগ্রি আছে, কতগুলো আপনার বাবার কত টাকা আছে, কিংবা আপনি কি কি করেছেন না করেছেন, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি 500 বছর আগে একজন সাধারণ মানুষ আপনাকে কি একজন ভালো মানুষ হিসেবে গ্রহণ করবেন নাকি না? তিনি যদি করেন, সে কিন্তু দেখবে না যে আপনি ভালো কম্পিউটার প্রোগ্রামার কিনা, তিনি দেখবেন না যে আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার কিনা, তিনি দেখবেন খুব সামান্য কিছু বিষয়, যে আপনি সত্য কথা বলেন কিনা, আপনি একজন স্নেহময় পিতা কিনা, আপনি ডিপেন্ডেবল কিনা। এই যে ভ্যালুসগুলো মানুষের মধ্যে, এই ভ্যালুসগুলো টাইমলেস, সব কালে সব জায়গায় ছিল। এবং এই ভ্যালুসগুলো বাঙালি জাতীয়তাবাদ ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না দেখে এই অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট এটা ফেল করেছে। আপনি দেখেন যে বাঙালি জাতীয়তাবাদের যারা ক্ষমতার কেন্দ্রে ছিল, তারা কারা ছিল? এই যে সালমান এফ রহমান, কি দম্ভ ছিল লোকটার, বাবারে বাবা, ধরাকে সরাগান করতেন। এই যে আমি মানিক, এক্স্যাক্টলি, আমি এই যে আমার এত দুঃখ লাগতো যে একটা মানুষের এত দম্ভ হবে কেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুব একেবারে হিংস্র মানুষ না, কিন্তু সালমান এফ রহমান যখন অপদস্থ হন, আমি এর মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। ওনারা এমন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করেছেন গত 15 বছর, যেটা প্রবলভাবে আগ্রাসী, প্রবলভাবে দুর্নীতিপরায়ণ, এবং সাধারণ মানুষের যে অত্যাচার হয়েছে। আমি দেখেন, আমি রাজনৈতিক পরিবারের একজন মানুষ, তো আমি অনেক খবর পাই যে কি কার কী হয়েছে না হয়েছে, আমি অনেকের সাথে কথাও বলি। গত 15 বছর, আর বিশেষ করে গত 10 বছর, যারা দাড়ি টুপি পরা মুসলমান এবং যারা বিএনপি এবং জামাতের রাজনীতি করেছে, তাদের যে কি দুর্বিষহ জীবন গিয়েছে, এটা ব্যাখ্যা করার মতন না, অকল্পনীয়। অনেকে, আমি এমন একজনকে চিনি যার 8 বছরের সংসার শেষ হয়ে গেছে। তার ওয়াইফ তাকে ডিভোর্স করেছে, কারণ যে তার সাথে সংসার করা সম্ভব না, কারণ সে তার দেশের বাড়িতে যেতে পারেন না। তিনি ঢাকায় উবার চালাতেন, এবং এই ঘটনা ঘটেছে কিন্তু 10 বছর জুড়ে। তো একজন মানুষ যার সংসার হারাতে হয়েছে, কত লোককে যে জেলে যেতে হয়েছে, কত মানে অকল্পনীয়। আমার আলমগীর সাহেব,
উনি জেল থেকে বেরিয়ে কাঁদছেন। আমার ফোনে কথা হচ্ছে, উনি কেঁদে ফেলেছেন, কারণ জেলে গেলে উনি দেখতে পান যে বিএনপির অন্য নেতাদের মানে অন্য কর্মীদের কী অবস্থা। এক একজনের কাহিনী আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারেন। এবং এই যে অত্যাচার, এই অত্যাচার হয়েছে কি কারণে? কারণ একটা ক্লাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যারা নিজেদেরকে বাঙালি আওয়ামী মনে করত, এবং এই মনে করা থেকে তাদের কিন্তু অপরকে অত্যাচার করার যে জাস্টিফিকেশন তৈরি হয়েছে। এবং সেটাই হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জিনিস, যে এই জাস্টিফিকেশনের কারণে আমরা এই নিজের দেশের মানুষদের মধ্যে একটা আলাদা গ্রুপ অফ ক্লাস, একটা প্লেস তৈরি হয়েছে, সো টু স্পিক। আমি এই কারণে যে ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন অফ হিউম্যান বিইং, আপনি কি চান জীবনে? আপনি কিন্তু মন্ত্রী হতে চান, আপনি চান যে একটা সুস্থ জীবন যাপন করব, আমি হালাল রোজগার করব, স্বাভাবিক জীবন চান। এই যে একটা মানুষের স্বাভাবিক জীবন চাওয়ার যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনের ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ কি এটাকে ধারণ করেছে, না এই অ্যাসপিরেশনকে প্রতিহত করেছে? আমার দৃষ্টিতে এটা প্রতিহত করেছে। কারণ যে বাঙালি জাতীয়তাবাদের যে ইনহেরেন্টলি এই সক্ষমতা নাই, কারণ এটা হচ্ছে কি একটা এক্সক্লুশনারি গ্রুপ এই সেন্সে যে আপনাকে একটা আমাদের মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ স্বীকার করে নিতে হবে, আপনাকে মনে করতে হবে যে শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা কেন এটা মনে করা হয় আমি জানি না। মানে উনি একজন স্বৈরশাসক, এবং মানে ইজ আ ফরেন ডিক্টেটর। আপনাকে আওয়ামী লীগ বিএনপি হতে হবে, আপনি আমাকে পৃথিবীর ইতিহাসে একজন ফরেন ডিক্টেটরকে দেখান যিনি তাদের সমাজে রিহ্যাবিলিটেটেড হয়েছে। একজনও নাই। এক্স্যাক্টলি। এই ননসেন্স আপনাদেরকে খাওয়ানো হয়েছে। আমি শিওর যে আপনাদের বয়স দেখে আমি বুঝতে পারছি যে আপনারা যেই বয়সের মানুষ, সেই বয়সের ছেলে মেয়েদেরকে 15 বছর ধরে হয়তো আপনারা ওই কারিকুলামের ভেতর দিয়ে গেছেন, কিন্তু সেটা কোনোদিন কাজে দেয়নি। এবং আই ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট যে এটা কোনোদিনও কাজে দেবে না। কারণ হচ্ছে কি, আমি মানুষ কীভাবে চিন্তা করে এটা বুঝি। আপনি একটা মানুষকে মিথ্যা কথা দীর্ঘদিন মিথ্যা কথা দিয়ে মানুষকে কনভিন্স করতে পারবেন না, এবং এটা জাস্ট হয় না। এবং এই যে মিথ্যা কথা যেটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, এই যে জিয়া ভাই হচ্ছে কি তার সবচেয়ে বড় ক্রনিকলার, যে আমাদের কাগজ কলম মানে যা ইনফরমেশন, আমাদের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সব জায়গায় মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথা আপনারা রিজেক্ট করেছেন দেখেই আপনারা আন্দোলন করেছেন। এবং আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ, এটার ভবিষ্যৎ কি? দেখেন, আমি আপনাকে কখনোই অস্বীকার করতে বলি না যে আপনি একজন বাঙালি, অবশ্যই আপনি বাঙালি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আই ডিপলি ফিল যে আপনার যদি বাঙালি হিসেবে আপনার কোনো কাজ করতে ইচ্ছা হয়, আপনি অবশ্যই তা করবেন। এবং যে ইসলামের কারণে যে কাজটা করতে চায় তাকে অবশ্যই করতে দিতে হবে। এবং এই করতে দিতে না দিলে কী হয়, এর বিপদ আপনাদের জানা আছে। যে আমার আন্ডারে একটা ছেলে কাজ করে, সে ইরানিয়ান, এবং সে কিন্তু আমার চাইতে কোরআন হাদিস বেশি ভালো জানে। এবং তার সাথে কথা বলতে গেলে আপনি বুঝবেন যে সে অ্যাকচুয়ালি ইসলাম পালন করে না তা না, এনিথিং রিলেটেড উইথ ইসলাম সে ঘৃণা করে, অ্যাবসলিউটলি ঘৃণা করে সে। এবং আপনারা যখন ইরানিয়ানদের সাথে আপনার পরিচয় হবে, আপনি দেখবেন যে অধিকাংশ শিক্ষিত ইরানিয়ান, যেই মেয়েটা মাথায় কাপড় দিচ্ছে, সেও ইসলাম সম্বন্ধে অ্যাবসলিউটলি অ্যাডভার্সারিয়াল পজিশনে চলে যায় এবং তারা ঘৃণা করে। এর কারণটা কি? দেখেন, মানুষকে যখন আপনি চাপায় দেবেন তখন সে ওই জিনিসটা পছন্দ করতে পারে, সে ওইটার যে বিউটি, সেই বিউটি কোনোদিন অনুভব করতে পারে না। এবং এই বিপদটা আমাদের মধ্যেও আছে। যে আমি একটা কথা বলি, যেমন ধরেন আপনারা অনেক মেয়েকে চিনেন যারা হয়তো মাথায় কাপড় দেন না, যারা হয়তো স্লিভলেস ব্লাউজ দেন। এখন আপনাদের মধ্যে একটা প্রবণতা হবে, এখন যেহেতু আওয়ামী লীগের
পতন হয়েছে, যে একে ঠিক পথে আনতে হবে, রাইট? এখন আপনি যদি মনে করেন যে কোনটা ঠিক পথ, বাই অল মিনস তাকে গিয়ে আপনি তাকে কনভিন্স করার চেষ্টা করেন। অ্যান্ড এটা আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক হলে আপনি তাকে চেষ্টা করবেন। কিন্তু যখনই আপনি তাকে প্রেশারাইজ করুন, তখন আপনি আসলে কি ক্ষতি করেন? যে ওই মেয়েটার যে স্পিরিচুয়াল জার্নি, সেই জার্নিটা আপনি তার থেকে কেড়ে নেন। অর্থাৎ যে ওই মেয়েটি হয়তো এখন যেভাবে আছে, সে তার বয়স কম, সে অনেক কিছু বোঝে না, কিন্তু তার যে একটা জার্নি ছিল, যে সে ধর্মটা আসলে ভালোবাসা, এসেনশিয়ালি যে আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, সেটা তার এক একজনের ডিসকভার করতে এক এক সময় লাগে। এটা হচ্ছে গিয়ে জীবনের বাস্তবতা। আমি 18 বছর বয়সে যা বুঝতাম, এখন তার চেয়ে অনেক ভিন্নভাবে জিনিস বুঝি। 18 বছর বয়সে আমার একটা বাচ্চা মেয়ের প্রতি আমি সেই ভালোবাসা বোধ করতাম না, যেটা আমি আমার মেয়ের প্রতি করি। আপনাদের প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে, এবং এই যে জার্নি, এই যে একটা স্পিরিচুয়াল জার্নিও আছে, যে আপনি আল্লাহর প্রতি যে আপনার ভালোবাসা, সেই ভালোবাসাটা যতক্ষণ না পর্যন্ত আপনি যেতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবীর যে বাস্তবতা, সেটা আপনি একভাবে দেখবেন। এবং আপনি যখন একজন মানুষকে চাপিয়ে দেন, তখন যেই সমস্যাটা তৈরি হয়, সেটা হচ্ছে যে তার যে জার্নিটা, সেটা আপনি রব করলেন। ইয়েস, আপনার ভালো লাগবে যে সে মাথায় কাপড় দিচ্ছে, সে হিজাব করছে, কিন্তু এতে তার কিন্তু কোনো লাভ হবে না। এবং এই ঘটনাটা আমি দেখেছি। এবং আমাদের যে এখন রেভলিউশনারি জিল, আমি কেন ভয় পাই এই জিনিসটা, যে রেভলিউশনারি জিল থেকে আপনাদের মধ্যে 6 মাস পরে কিংবা 1 বছর পরে আপনি যেটা মনে করবেন যে আপনার জন্য যেটা ঠিক, সেটা অপরকে ওই জায়গায় আনতে হবে। এই যে আপনার চাহিদা, এই চাহিদাটার সম্বন্ধে আপনাদের কিন্তু সবসময় সজাগ থাকা উচিত, যে এই চাহিদা এটা ডেঞ্জারাস। এবং এই চাহিদার থেকে, দেখেন, আমি যখন বাংলাদেশের কথা চিন্তা করি, আমার কাছে মনে হয় যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কি, রাষ্ট্র যেন আপনার মাথায় চেপে বসতে না পারে। এটা হচ্ছে কি আমার প্রথম দেখার বিষয়, যে রাষ্ট্র যদি আপনার মাথায় চেপে না বসে, রাষ্ট্র যদি আমাকে বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি ওইটার এগেইনস্ট। কারণ রাষ্ট্রের এই এখতিয়ার থাকা উচিত না যে আপনাকে কি করতে হবে। আপনার যে রাষ্ট্রের কাজ হচ্ছে লিগাল কোড নিয়ে, অর্থাৎ আপনি কি করতে পারবেন না, এসেনশিয়ালি স্পিকিং। এখন রাষ্ট্র যখন বলবে যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এর মধ্যে অনেক কিছু কিন্তু আসলেই ইট মেক সেন্স, এবং আপনি এটা মানেন যে তুমি এই রাস্তায় 120 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবে না, ইট মেক সেন্স, অ্যাক্সিডেন্ট হবে না, আপনি এটা মানেন। কিন্তু রাষ্ট্র যখন বলবে আপনাকে যে তোমাকে এটা করতে হবে, দিস টু আর ডিফারেন্ট থিংস। আমার কথা হচ্ছে যে রাষ্ট্র কখনোই আমাকে বলতে পারবে না যে তোমাকে কি করা উচিত। ও রাষ্ট্র যদি বলে যে তোমাকে ভাত খেতে হবে, আমি ওটার এগেইনস্টে। কারণ সে আমাকে এসেনশিয়ালি কি করতে হবে এই নির্দেশ রাষ্ট্র দিতে পারবে না। এবং আপনাদের এই মাইন্ডসেটটা দরকার, যে কি করতে হবে এই জিনিসটা অন্যরা ঠিক করে দেবে না। আপনি অনেক ভুল করবেন, এখানে এই দেশে অনেক মানুষ খুব একটা ব্রিলিয়েন্ট না, তারা অনেক ভুল করবে, দ্যাটস ওকে। সেই ভুলটা আপনার অভিজ্ঞতা হবে। কিন্তু রাষ্ট্র যদি একটা ভালো কাজও আপনার মাথার উপর চাপায় দেয়, আপনি ওই ভালো জিনিসটার মধ্যে ভালোত্বটা কি, এটা কোনোদিন আপনি রিয়েলাইজ করবেন না। এখন এইরকম পরিস্থিতিতে যেই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে, সেটা হচ্ছে রাষ্ট্র যখন একটা ন্যায়ের মধ্যে থাকে, অর্থাৎ রাষ্ট্রের মিনিমাল ল থাকা উচিত, এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি কার সাথে কি সদ্ভাব তৈরি করবেন, দায়ভার আপনার। ওই সময় কিন্তু মানুষের মধ্যে ট্রুলি সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের লক্ষ্য না। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে কি একটা বাই প্রোডাক্ট অফ ল অ্যান্ড অর্ডার। আপনার সমাজে যদি জাস্টিস থাকে, তাহলে একজন হিন্দুকে শিখাই দিতে হবে না যে কীভাবে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হয়, সে এটা এমনিই তৈরি করবে। এটি মানুষের প্রতিভা, এইভাবেই মানুষের এভলিউশন হয়েছে। এবং এই কাজটার জন্য আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে কি ইউনিকলি ডিসকোয়ালিফাইড, যে তারা এই কাজটা করতে পারে না। যখনই আপনি
এই বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন, তখন যেই ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে কিছু মুসলমান মেয়ে সিঁদুর দেবে, তারপর মানে পূজার দিনে সিঁদুর দেবে, আবার কিছু হিন্দু ঈদের দিনে ঈদ মোবারক বলবেন। এগুলো মানে এগুলো তো সারফেসের জিনিস। এটা কিন্তু আসলে সম্প্রীতি না। সম্প্রীতি হচ্ছে গিয়ে ট্রু ভালোবাসা। আমি যখন একটা কোনো হিন্দুর সন্তানকে দেখি, আমি কিন্তু কিংবা খ্রিস্টানের সন্তানকে দেখি, আমার কিন্তু কখনোই মনে হয় না যে এটা খ্রিস্টানের সন্তান কিংবা হিন্দুর সন্তান। আমি দেখি একজন বাবা হিসেবে, আমি একজন বাবা আর এটা একজন সন্তান। এই যে মনোভাব, এই মনোভাব কিন্তু মানুষের মধ্যে, এটা কিন্তু কোনো অ্যাডভান্সড কিংবা সফিস্টিকেটেড মনোভাব না। এই মনোভাবটা মানুষের মধ্যে সবসময় ছিল। বাঙালি জাতীয়তাবাদ এসে আপনাকে বুঝিয়েছে যে এই মনোভাব যথেষ্ট না। যথেষ্ট কি, আপনাকে ওই সেকুলার স্পেসে যেতে হবে। এবং আপনার মধ্যে তো ওই সেকুলার স্পেসের কোনো নিড ছিল না কোনোদিন। তখন আপনাকে মনে হচ্ছে যে বিশেষভাবে অ্যাক্ট করলে আপনার সমাজে সহি হিসেবে আপনি আবির্ভূত হবেন। কিন্তু এটা হয় না, এটা ফেল করেছে এবং এটা বারে বারে ফেল করবে। একজন হিন্দুকে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হবে না। ঠিক তেমনি একজন মুসলমানকে তার ইসলাম ধর্ম বাদ দিয়ে তাকে হিন্দুর সাথে সম্প্রীতি তৈরি করতে হবে না। এই হচ্ছে গিয়ে, এবং সবচেয়ে বড় কথা, বাঙালি জাতীয়তাবাদের পৌরোহিত্য না থাকলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যেই কাজগুলোকে আপনি বাঙালির কাজ বলে মনে করেন, অর্থাৎ যেমন ধরুন একটা বিশেষ স্পেসিফিক ওয়ে অফ আর্ট ফর্ম। দেখেন আমি একজন ছবি আঁকি আমি, এবং আমি যে কোনো দেশে গেলেই মিউজিয়ামে যাই, সব জায়গায় এই জায়গাগুলোর ব্যাপারে আমার সারা জীবন অনেক আগ্রহ। তো আমি দেখলাম যে গুলশানে আমি দুটো দোকানে গেলাম এবং আমি দেখলাম যে এইসব জায়গায় যে আর্টের কোয়ালিটি মানে 20 বছর আগের থেকে এখন অনেক ডিগ্রেডেড হয়েছে। অ্যাকচুয়ালি আই ক্যান ভাউচ ফর ইট যে বাংলাদেশের আর্টিস্টদের যে আর্টওয়ার্ক এর যে মান সেটা নিচে নেমে গেছে। কেন গেছে সেটা ভিন্ন বিষয়, কীভাবে গিয়েছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এটা হচ্ছে সাবজেক্টিভ মূল্যায়ন আমার নিজের, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু কমে গেছে। কারণ কি? কারণ হচ্ছে কি, আপনাকে এমন একটা এক্সপ্রেশনের প্রতি বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যেটা আপনার মন থেকে আসে না। আপনাকে মনে হচ্ছে যে আমি যদি একদম স্কাল্পচার হই তাহলে আমাকে একটা শেখ মুজিবের মূর্তি বানাতে হবে। আপনার মনে হয়েছে যদি আমাকে যদি আর্টিস্ট হতে হয় তাহলে বাংলায় এভাবে লিখতে হবে, তাহলে শেখ মুজিবের অমুক ছবিটা আঁকতে হবে, এবং নাটক করতে গেলে আপনাকে দেখাতে হবে যে তারপর মানে যেগুলোর কোনো রিয়েল লাইফে কোনো রেলেভেন্স নাই। মানে মানুষ এইভাবে সমাজে চলে না। আমাদের একটা স্পেসিফিক ওয়ে অফ লাইফ আছে, যেটা হচ্ছে কি যেটা হাজার বছরের সংস্কৃতি না, কিন্তু অন্তত কয়েকশো বছরের আমাদের অভ্যাস, আমাদের একটা স্পেসিফিক ওয়ে অফ লাইফ আছে। এই লাইফটা, যেমন মেয়েরা এখানে শাড়ি পরবে, আপনি চেষ্টা করলেও তাকে শাড়ি পরানো আটকাতে পারবেন না, সে বিশেষ বিশেষ দিনে শাড়ি পরবে। এখন বাঙালি জাতীয়তাবাদ যে কাজটা করে সেটা হচ্ছে কি আপনাকে একটা রাইট অ্যান্ড রং বাইনারি তৈরি করে, যে বাঙালি হতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো না করতে হবে। এখন এটা কোনো প্রয়োজন নেই, আপনাকে কারোর কোনো ঠিক করে দেওয়ার প্রয়োজন নেই যে কী করা উচিত কী করা উচিত না। এই যে মোরালিটি, এই যে মোরাল কোড, সেটার নির্দেশনা দেওয়ার ক্ষমতা বাঙালি জাতীয়তাবাদের নাই। এটা আপনাকে অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হবে। এবং সেজন্য আমি বলি যে বাঙালি জাতীয়তাবাদের যদি পৌরোহিত্য না থাকে তাহলে আপনার যেই স্বভাব, এটার এভলিউশন হবে, আপনি নির্ভয়ে একটা কাজ করতে পারবেন। এই যে আজকে আপনারা এখানে এসছেন, এটা কিন্তু আসলে আমি জিয়া ভাইয়ের সাথে একমত, মানে 3-4 মাস আগে এটা সম্ভব ছিল না। আপনাকে মানে এখানে যে কেউই আসতো, কিন্তু আপনারা নিজের থেকে আসতেন না। এই যে মানুষের যে স্বাধীনতার যে কি বলবো, স্বাধীনতার যে একটা উদ্ভব এবং স্বাধীনতার যে প্রকাশ, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে এসছে, এবং এই জিনিসটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং সেজন্য আপনাদেরকে প্রত্যেককে নিজ নিজ জায়গায় ইউ হ্যাভ টু বি ভেরি সার্টেন অ্যাবাউট ইট, যে এই যে আমাদের সন্তানরা যারা আমাদের জন্য তাদের জীবন দিয়েছে, তাদের যেই সবচেয়ে বড় জিনিস কিন্তু মানুষের জীবন, সেই জীবন তারা দান করেছেন এবং তার দিয়ে নির্ভীকভাবে জীবন দান করেছেন। এটা একটা মূল্য আছে, এই মূল্যটা আপনাদেরকে ঠিক করতে হবে এবং এই মূল্য আমাদেরকে রক্ষা করতে হবে। এবং এই রক্ষা করার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে গিয়ে
আপনি যা সত্য মনে করেন সেই সত্যের পক্ষে থাকবেন। সকল ধরনের যে ফ্যাসিজম এর শুরু হয় মিথ্যা থেকে, এবং এই মিথ্যা আপনাদের পরিহার করতে হবে। মিথ্যায় পার্টিসিপেট করেন না। মিথ্যায় পার্টিসিপেট না করলে আপনার সবসময় সত্যের পথে, মানে সত্যকে একসেপ্ট করলে আপনার অনেক ক্ষতি হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ক্ষতিটা এরকম না যে হেলিকপ্টার করে পালিয়ে যেতে হবে। যে এই মানুষের জীবনে এই জিনিস, এবং আমি সবসময় মনে করি, আমি মনে করি যে আমার 60 বছর বয়সে আমি যদি আমার মেয়ের সামনে দাঁড়াতে পারি, আই উড কনসিডার টু বি এ সাকসেসফুল ম্যান। আমি কিন্তু আসলেই ওই কেয়ার করি না যে কে কী বললো না বললো, কী পুরস্কার না পেল, এগুলো আমার কাছে ইমিটেরিয়াল, অ্যাবসলিউটলি ইমিটেরিয়াল। কারণ এন্ড অফ দ্য ডে ডাজন্ট ম্যাটার। যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে সেটা হচ্ছে আমার মেয়ে আমাকে কীরকম মানুষ মনে করে। এবং এই ঘটনাটা আপনারা এখন অনেক ইয়াং, আপনাদের হয়তো এখনও সন্তান হয়নি, ভবিষ্যতে হবে, আমি আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু যখন হবে তখন আমি এখন এই এই মানে শুভকামনা থেকে আমি আপনাদেরকে সবসময় একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে সব ধরনের যে ডেভিয়েশন আমাদের সমাজে শুরু হয়, এই ডেভিয়েশনের প্রথম স্টেপটা, নানান ধরনের ডেভিয়েশন সমাজে হয়, কিন্তু প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে শিক্ষিত মানুষ যখন মিথ্যায় পার্টিসিপেট করে, এটার যে সুদূর প্রসারী যে প্রভাব কত, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন আমাদের শিক্ষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বছরের পর বছর মিথ্যা কথা বলে গেছে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির টিচাররা এক একজনের, আমি একটা ঘটনা মনে করি না, আমার একজন শিক্ষিকা ছিলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওনার, আমি একজন নাম বলছি না, তো উনি হ্যাঁ তো উনি যখন আমি ছিলাম তখন কিন্তু উনি একজন অ্যাভারেজ খারাপ শিক্ষক ছিলেন। হ্যাঁ, মানে অন্য খারাপ শিক্ষকরা যা করেন উনি তাই করতেন। হ্যাঁ, কিন্তু উনি হিংস্র ছিলেন না, এবং আমি এটা বলবো যে উনি একজন ভদ্রলোকও ছিলেন। হ্যাঁ, কিন্তু আমি পরে শুনি কি যে 2-3 বছর আগে শুনি যে উনি একদম ভয়ানক শেখ হাসিনার মতন হয়ে গেছে। হ্যাঁ, মানে খাতাটা পরীক্ষার হলে কাউকে পছন্দ না হলে খাতা টেনে নেবেন, ছিঁড়ে ফেলবেন খাতা, এই ধরনের হিংস্র কাজ করা শুরু করেছে। তা আমি কিন্তু সবসময় ভাবতাম যে এই যে ট্রান্সফরমেশনটা কীভাবে সম্ভব। উনি তো এরকম মানুষ ছিলেন না আগে। তো এটার দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে কি যে আমি তখন তাকে চিনতে পারিনি, তিনি তখনও তাই ছিলেন, কিন্তু তার যে প্রতিভার স্ফুরণ ঘটে নাই, কারণ তার যে প্রতিভার স্ফুরণ ঘটার জন্য যে পরিবেশ দরকার ছিল সেটা তার সময় ছিল না। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কি যে এই 15 বছরে সমাজ তাকে এরকম হিংস্র, মানে তার যে প্রফেশনাল সমাজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তাকে হিংস্র করে তুলেছে। দুটোই একই সাথে সত্য হতে পারে, এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য আপনার প্রথম যেই বিষয়টা আপনাকে একমত হতে হয় সেটা হচ্ছে কি যে আপনার নিজের সম্বন্ধে একটা ইনফ্লেটেড ধারণা তৈরি করতে হয় যে আই এম সামবডি। এখানে আমরা কেউই সামবডি না। আমরা সবাই মারা যাওয়ার 30 বছরের পর আই ডোন্ট থিঙ্ক এখানে এমন কেউ আছে যাকে এই পৃথিবী মনে রাখবে। আমি অলমোস্ট সার্টেন অ্যাবাউট ইট যে ধরেন 10-15 জন লোক হয়তো মনে রাখবেন, না মনে রাখার সম্ভাবনাটাই বেশি। কিন্তু আপনাকে এই পৃথিবীতে জীবন ধারণ করার জন্য একটা ইনফ্লেটেড আইডিয়া অ্যাবাউট ইয়োর সেলফ তৈরি করতে হয়, যেটা হচ্ছে এসেনশিয়ালি একটা মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথাকে জারি রাখার জন্য আপনাকে আরও অনেক অ্যাসোসিয়েটেড মিথ্যা কথা বলতে হয়, যেটা বাংলাদেশে আমি খেয়াল করেছি যে সবার নিজের সম্বন্ধে একটা খুবই ইনফ্লেটেড ধারণা আছে যে আই এম সামবডি। এবং এটা কিন্তু ক্ষতিকর, এটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর এই কারণে যে আপনি আপনার নিজের সম্বন্ধে এমন এক্সপেকটেশন তৈরি করেন যেটা সমাজে জারি রাখা সম্ভব না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি
যদি আপনি মনে করেন যে আমি ঐশ্বরিয়া রায়, রাইট, তাহলে ঐশ্বরিয়া রায়ের মতন আপনাকে সাজগোজ করতে হবে। হ্যাঁ, অ্যাডেড এক্সপেন্স, এবং ওইরকম সাজগোজ করতে হলে প্রতিদিন আপনাকে বাইরে বেরোনোর আগে 1 ঘন্টা সাজগোজ করতে হবে। তো এগুলো কিন্তু আপনি নিজের উপর চাপিয়ে দিচ্ছেন, এবং প্রতিটা জায়গায় আপনাকে একটা ইমেজ মানুষের সামনে প্রকাশ করতে হবে। এই ইমেজ থেকে বাঁচার জন্য সবার আগে যে প্রথম জিনিসটা আপনাদের মনে রাখা উচিত যে আমি মিথ্যায় পার্টিসিপেট করব না। মিথ্যায় পার্টিসিপেট না করলে আপনি নিজেকে নিয়ে কন্টেন্ট থাকেন যে আল্লাহ তাআলা আমাকে যা বানিয়েছে দ্যাটস ওকে, আমার মধ্যে হয়তো এই গুণটা নাই, আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাচিভ ইট, আই এম নট এ গুড রাইটার, আই উইল ওয়ার্ক ফর ইট। কিন্তু মিথ্যায় পার্টিসিপেট করলে আপনার জীবন মানে সমাজ তো বটেই, আপনার নিজের জীবনও ধ্বংস হবে। আমি মনে করি যে আমাদের এই যে বাঙালি জাতীয়তাবাদের যে ভবিষ্যৎ, সেখানে যে ঘটনাটা ঘটবে সেখানে হচ্ছে যে আমাদের যে জাতীয়তাবাদ থেকে যে পলিটিক্যাল অ্যাসপেক্ট, পলিটিক্যাল সাইড অফ বাঙালি জাতীয়তাবাদ, এটা রিভাইভ করা সম্ভব না। কারণ হচ্ছে কি যে আপনাদের যাদের অভিজ্ঞতা, আপনাদের সবার বয়স হয়তো বেশিরভাগের বয়স অন্তত 30-এর নিচে, আপনাদের আগামী 30 বছর পর্যন্ত মনে থাকবে যে এই বাঙালি জাতীয়তাবাদের কারণে আপনাদের জীবনে কি বিপর্যয় নেমে এসেছিল। এবং এই কারণে আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, আমি মনে করি না তেমন কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। কিন্তু এই রাজনৈতিক ভবিষ্যৎ না থাকাটা আমি এটাও মনে করি যে বাঙালির জন্য ভালো। কেন ভালো? আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাদের যে সবাইকে। আমাদের 2024 কিছুক্ষণের জন্য ভুলে যান, ঠিক আছে? 2024 আমি ভুলে যাচ্ছি। বাঙালি জাতি মানে এই ভূখণ্ডের মানুষের ইতিহাসে 1971 সাল হচ্ছে কি সবচাইতে গুরুত্বপূর্ণ বছর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বছর কোনটা? না, আচ্ছা, আমি আমার উত্তরটা দিই। আমি আপনাদেরকে আমার উত্তরটা দিই। আমার উত্তর হচ্ছে 1575 সাল। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি, আমি কেন বাঙালি জাতীয়তাবাদী ন্যারেটিভকে একটা প্রশ্ন করতে হয়, কারণ আপনাকে বোঝার, আমি আমার মতামতটা কেন এটা আমি বলছি। 1575 সালে মুনিম খান অর্থাৎ মোগল জেনারেল, উনি 12 ভূঁইয়াকে পরাস্ত করে বেঙ্গল অর্থাৎ ইস্ট বেঙ্গলে প্রবেশ করেন। না, আমাদের পপুলার কালচারে বলা হয়ে থাকে যে ইসাখার পরাজয় অর্থাৎ 12 ভূঁইয়ার স্বাধীন সুলতানদের পরাজয়ের কারণে আমরা স্বাধীনতা হারাই। কিন্তু রিয়ালিটি হচ্ছে কি কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আপনাকে বোঝাতে সক্ষম হব। আমি কেন বলছি 1575 সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর? কারণ আমাদের যে বেঙ্গল অর্থাৎ পূর্ববঙ্গের অধিকাংশ জায়গা, অর্থাৎ আপনি যদি মাঝখান দিয়ে রাফলি স্পিকিং, আপনি যদি মাঝখান থেকে একটা দাগ কাটেন বাংলাদেশের, এর যে নিচের অংশ, এই জায়গায় জঙ্গল এবং সোয়াম্পি ল্যান্ড ছিল। এবং মানে মুঘলদের একটা মানে স্টেটেড লক্ষ্য ছিল যে আমরা এখানে গিয়ে এই জঙ্গল কাটবো, কেটে কৃষি জমি তৈরি করব। এবং কৃষি জমি তৈরি হওয়ার ফলে মানে 1570-এর দিকে টোডরমল বলে একজন খুব নাম করা মন্ত্রী ছিলেন আকবরের। তো উনি একটা রেন্ট রোল তৈরি করেছেন, অর্থাৎ বেঙ্গলে প্রত্যেক কত টাকা রেন্ট মানে কর আসে। এবং এই দ্বিতীয়বার এটা হয় ঠিক 100 বছর পরে। দেখা যায় যে আজকে যেই অঞ্চলটাকে আমরা পশ্চিমবঙ্গ বলি, অর্থাৎ মেদিনীপুর, গৌড়, এই জায়গাগুলো, এই জায়গায় রেন্ট কমে যায় 100 বছর, আর রেন্ট বাড়ে হচ্ছে কি আমাদের অঞ্চলে। এখন আমাদের দেশের যে মুসলমান সম্প্রদায়, এই সম্প্রদায় কখনোই তৈরি হতো না। আচ্ছা, কখনোই তৈরি হতো না এটা আমার হয়তো ভুল আছে, আপনার তৈরি না হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল যদি না তারা এই কাজটা করতেন। এর একটা চমৎকার প্রমাণ আছে যে এই বেঙ্গলে প্রচুর ইউরোপিয়ান পর্যটক এসছেন, এবং প্রথম যেই পর্যটক গ্রামীণ মুসলমান সম্প্রদায়ের উল্লেখ করেন সেটা হচ্ছে 1620 সালে। এর আগে অনেকে এসছেন বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে, তখন এটা পুরোটাই বেঙ্গল। তো কিন্তু একজনও
এবং অনেকেই মুসলমানদের সম্বন্ধে অনেক কথা বলেছেন, হিন্দুদের সম্বন্ধে অনেক কথা বলেছেন, কিন্তু কোনো গ্রামীণ মুসলমান সম্প্রদায় উল্লেখ করেননি। এই যে গ্রামীণ মুসলমান সম্প্রদায় তৈরি হলো, যাদের উত্তরসূরি আমরা সবাই, এটা কখনোই সম্ভব হতো না যদি না মুঘলরা বেঙ্গলে আসতেন। এখন এই যে ন্যারেটিভ, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অনুপস্থিত। এত বড় ঘটনা ঘটলো, কিন্তু আমাদের কনসিয়াসনেসের মধ্যে এই জিনিসগুলো নাই। এই জিনিসগুলো নাই কারণ হচ্ছে কি, আমরা এমন একটা জাতীয়তাবাদী প্রকল্পের ভিতরে ছিলাম গত 15 বছর, যে আমাদের জাতির ইতিহাস কি, এবং সেই আমাদের মানুষের যে অ্যাসপিরেশন, কালেকটিভ উইল কি, এটার সম্বন্ধে আমরা আবিষ্কার করতে পারি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে যদি আপনি যেতে চান, এখানে নানান বিষয় আসবে। তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যে স্বাধীনতা জিনিসটা দীর্ঘস্থায়ী জিনিস না। এই সেন্সে যে আপনি যদি এটাকে রক্ষা করার জন্য আগ্রহী না হন, আপনারা যদি এটাকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি না হন, তাহলে এই স্বাধীনতা থাকে না। আমাদের এই ভূখণ্ডের মানুষ 1947 সালে নিজেকে স্বাধীন মনে করেছে, 71 সালে স্বাধীন মনে করেছে, এবং এখন মনে করছে স্বাধীন হয়েছে। একটা জাতি 3 বার স্বাধীন হওয়ার প্রয়োজন হয় কেন? রাইট? এর কারণ হচ্ছে যে আমরা কেয়ারফুল ছিলাম না। রাষ্ট্রের স্বাধীনতা বড় স্বাধীনতা না, আপনার স্বাধীনতা হচ্ছে বড় স্বাধীনতা। এই দেশের প্রতিটি শিশুকে বুঝতে হবে যে সে স্বাধীন। আপনাকে বুঝতে হবে স্বাধীনতা কোনো প্রমিস না, এর সুফল আপনাকে ভোগ করতে হবে। আপনার যদি ইচ্ছা থাকে, আপনার প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার আপনার ক্ষমতা থাকতে হবে। এবং আমি এই বাংলাদেশের স্বপ্ন দেখি। এই বাংলাদেশের পরিবেশ যদি এরকম থাকে, তাহলে আপনার যেই ভবিষ্যৎ সরকার আসবে, সে আপনার সর্বনাশ করতে পারবে না। এবং এতটুকুই যথেষ্ট। সরকার যদি আপনার সর্বনাশ না করতে পারে, তাহলে আপনি নিজে নিজে কত কিছু করতে পারবেন, এর কোনো হিসাব নেই। মানুষ একটা অমিত সম্ভাবনাময় প্রাণী, তাকে যদি বাধা না দেওয়া হয়, সে অসাধ্য সাধন করতে পারে। আমাদের ছাত্ররা যা করেছে এই গত 1 মাসে, এর 2 মাস আগে আমি চিন্তাই করতে পারিনি। তারা অসাধ্য সাধন করেছে। তো হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালাইছে। তো এই অসাধ্য তারা কীভাবে স্বাধীন করছে? কারণ হচ্ছে কি, আপনাকে বিশ্বাস করতে হবে। বিলিভ ইন ইট। ইফ ইউ বিলিভ ইন ইট, ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ।